যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্যকে বেদান্ত অসুরের মৃত্যুতে হয় না চঞ্চল কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর, আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. আচ্ছা রাকিব, তুমি আমার বাসায় কবে কথা বলবে সেটা বলো তো। বলবো সবুরে মেয়া ফলে। কি সমস্যা তোমার? এমন তো না বাসায় কেউ জানে না। আমাদের দুজনের বাসায় সবাই জানে, জাস্ট একটা ফর্মালিটিস মেইনটেইন করা। সেটা নিয়ে তুমি এত কাহিনী কেন করতেছো সেটা আমি তো বুঝতেছি না। বাসায় যখন জানে তাহলে তুমি তোমার বাবা মাকে পাঠিয়ে দিলে তো পারো। আচ্ছা লাগবে না কাউকে পাঠানো। বাবা কাকে যেন ধরে নিয়ে আসছে, ব্যাংকার নাকি। মা বলছিল তোমার সাথে কথা বলে জানাতে। তুমি বিয়ের প্রস্তাব না নিয়ে আসলে বাবা সেই ব্যাংকারের সাথে বিয়ে দিয়ে দিবে। তোমাকে জানানোর দরকার ছিল তাই জানালাম। আচ্ছা বিয়ের কার্ডটা পাঠিয়ে দিতে ভুলো না আবার। কি? আর গিফট দিতে পারবো না, হাতের অবস্থা ভালো না। তুমি জীবনে আমাকে ফোন দিবা না। কি হয়েছে? বিয়ের পরেও কি তুমি কথায় কথায় এভাবে রেগে যাওয়া? তোমাকে আমি বিয়ে করব না। আচ্ছা তুমি করো না, আমি তোমাকে বিয়ে করব। বাই দ্য ওয়ে তুমি ছোট মানুষ, তোমার সাথে এসব কথা বলার কোনো মানেই হয় না। আমি মার সাথে কথা বলছি। রকিব, আমি ভাইয়ের সাথে কথা বলছি। সামনের সপ্তাহের দিকে ভাই আর ভাবি যাবে। যা ইচ্ছা তাই করো। এখনো রেগে আছো? না। ও, রেগে না থাকলে মানুষ এভাবে কথা বলে? আমি বলি। আচ্ছা ঠিক আছে, এখন রেডি হয়ে বের হও, আমি বাসার নিচে আসছি। যাব না। শোনো, নীল রঙের শাড়িটা পরে আসবে, ঠিক আছে? পারবো না। আচ্ছা শোনো না, অনন্যাদের ওখানে তো যেতে হবে। হ্যাঁ যাও। আরে এভাবে যাওয়া যায় না, বাবুর বিয়ের প্রস্তাবটা নিয়ে যেতে হবে। কি বলো? ও তো এখনো ছোট, ওর আবার বিয়ে দেব কি? সারাদিন তো থাকো বাইরে বাইরে। ভাইকে দেখেছো একবার? খোঁজ খবর রাখো কিছু? অনন্যার বাসা থেকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, আর আপনার ভাইয়েরও আবার সবুর হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেয় ভালো। তাই বাবুটা এত বড় হয়ে গেল? সেই যে বাবা ওকে ছোট রেখে চলে গেল, তারপর আস্তে আস্তে ওকে এত বড় করে ফেললাম, এখন আবার বিয়েও দিতে হবে। বিয়ে মানে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি। অফিসে আগে থেকে বলে রাখবে ছুটির জন্য। রিমি, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি না থাকলে বাবুকে হয়তো মানুষ করতে পারতাম না। না মোহিত, কৃতজ্ঞ তো আমি তোমার কাছে। এত বড় একটা দুর্ঘটনা ঘটবে যদি আগে থেকে জানতে পারতাম, আমি হয়তো এই বিয়েটা করতাম না। আর এই দুর্ঘটনার পর আমার যে কি অপরাধবোধ হয়েছিল তোমাকে বলে বোঝানো সম্ভব না। বাবুর কারণে সেই অপরাধবোধটা একটু হলেও কমেছে। ওকে আমি কোনোদিন আমার ভাই ভাবতে পারিনি, আমি ওকে সবসময় নিজের ছেলেই মনে করেছি। কি নিয়ে এত ইমোশনাল আলাপ হচ্ছে দুজনের মধ্যে? আরে বাবু, আসো আসো। তুমি কান্না করছো কেন ভাবি? আরে না, এমনি, বাদ দাও তো। আচ্ছা শোনো, সামনের শুক্রবার আমরা অনন্যাদের ওখানে যাব। আমি অবশ্য ওর মায়ের কাছে ফোন করেছিলাম, জানিয়ে দিয়েছি তুমিও শুক্রবার কোনো কাজ রাখবে না। আমি তোমার ভাইয়াকে বলে দিয়েছি। আচ্ছা ভাবি। আর শোনো, আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো, শপিং এ যেতে হবে। ভাবি নাও, এই টাকাটা রাখো। কিসের টাকা এটা? না, ওই শপিং এর জন্য। আংটিও তো কিনতে হবে একটা। রাকিব, এত বড় হয়ে গেছিস তুই, আমাদেরকে টাকা দিচ্ছিস? না 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 ভাইয়া, আমি ওভাবে দেইনি। তাহলে কিভাবে দিয়েছিস? বিয়েটা এখনো করিসনি, তাতেই তোমার আমার শুরু করে দিয়েছিস। তুমি চুপ করো তো, ও কি এত কিছু বোঝে? রাকিব, তুমি যাও তো।
সরি ভাইয়া। যা, দেরি হয়ে যাবে তোর। মোহিত রাকিবের বড় ভাই। বড় ভাই বললে ভুল হবে, রাকিবকে মোহিত আর রিমি কোনোদিনই ভাই মনে করেনি। নিজেদের সন্তান না থাকায় রাকিব খুব সুন্দর করে তাদের সেই সন্তানের অভাব পূরণ করে দেয়। অনন্যা রাকিবের ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকে একসাথে স্কুল, কলেজ, ভার্সিটি সব পেরিয়েছে। এত লম্বা সময় একসাথে থাকার পর তারা বুঝতে পারছিল শুধু স্কুল কলেজেই না, সংসার জীবনেও তাদের কেমিস্ট্রি সবচেয়ে ভালো হবে। তাদের বাসা থেকেও সবাই রাজি ছিল। রাকিব একটা টিভি চ্যানেলে খুব ভালো পোস্টে চাকরি করত। অনন্যাও কালচারাল ছিল, খুব সুন্দর গান করত অনন্যা। বেশ আনুষ্ঠানিকভাবে বিয়ে হলো অনন্যা আর রাকিবের। পৃথিবীর সব সুখ যেন তাদের পরিবারে এসে জেগে বসেছে। কিন্তু জীবন তো পয়সার এপিট ওপিট। জীবন কখন কার কি জন্য কি নিয়ে অপেক্ষা করে থাকে সেটা আমরা কেউ জানি না। এখন থেকে তো বাসা তোমার। আমি ভাবছি একটা লম্বা ছুটি নিব। মোটেও না ভাবি, আমি তোমার হাতের ছাড়া অন্য কারোর হাতের রান্না খাবো না। চুপ করো, অনেক জ্বালিয়েছ আমাকে। অনন্যা, এখন যদি তুমি একটু ঠিক করতে পারো। জি ভাবি। ওমা, এই কি, তুমি দেখি লজ্জায় কথাই বলতে পারছো না অনন্যা। তুমি কি এই বাড়িতে নতুন নাকি? না না, তেমন কিছু না। বুঝতে পেরেছি। আচ্ছা যাও, তোমরা উপরে যাও। ভাবি, ভাইয়াকে দেখছি না। তোমার ভাই একটু বাইরে গেছে, আসছে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর বলেন, কি খবর? কি খবর মানে কি? মানে এই যে আপনি আপনার চিরপরিচিত বাড়িতে আবার নতুন করে এলেন, তার অনুভূতি কি? ফাইজলামো করছো? যা বাবা, ফাজলামি করবো কেন? তাই তো মনে হচ্ছে। এখন এই সময় কেউ এসব প্রশ্ন করে? তাহলে কি প্রশ্ন করে? এমন একটা ভাব নিচ্ছ যেন ভাজা মাছ উল্টাই খেতে পারো না। এক্স্যাক্টলি, পারি না, কারণ আমি মাছই খাই না। একটা মানুষ কিভাবে মাছ খাইতে পারে? দুনিয়াতে 99.9% মানুষ মাছ খায়। তারা সবাই অস্বাভাবিক আর তুমি একাই স্বাভাবিক। স্বাভাবিক মানুষের অস্বাভাবিক দিক দেখেছো কখনো? মানে কি? মানে তো অনেক কিছুই, তবে এই মুহূর্তে বলার মুডে নেই। গুড মর্নিং। কই যাও? আরে অনেক সকাল হয়ে গেছে, উঠতে হবে তো। না, হবে না। ছাড়ো তো, ভাবি অনেকক্ষণ আগে গুড মর্নিং টেক্সট করছে। না উঠলে কি মনে করবে? কি আবার মনে করবে? তারা মনে হয় নতুন নতুন বিয়ে করেনি কোনোদিন। কি যে উল্টাপাল্টা বলো না, ছাড়ো তো। তুমি তো জীবনে এত সকালে উঠো না। পরীক্ষার সময় ফোন দিতে দিতে আমার ফোনে চার্জ শেষ হয়ে যেত, তাও তোমার খবর থাকতো না। আর আজ এত সকালে উঠে হেডি উঠলো কেন তোমার? এখন কি আগের মতো করলে হবে? ভাইয়া ভাবে ওনারা কি মনে করবে? কিচ্ছু মনে করবে না, ভাবি জানে। ছাড়ো আর নিজে ওঠো। আমার কাজ তো বিকেলে, আমি তো সকালে উঠে কি করব? কি আবার করবে? আমি আজকে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। কি যন্ত্রণায় পড়লাম। আগে ভালো ছিল তুমি, এখন বউ বউ আচরণ করতেছো। এটার অ্যান্সার নাই আমার কাছে, এখন উঠো। উঠতেছি। ভাবি, আমার চা। কেন, আমি নিয়ে আসলে খাবে না? ও সরি, সো সরি, আসলে এতদিনের অভ্যাস তো। ওকে, তুমি ওঠো, আমি চা করে আনছি। কিরে, সূর্য আজ কোন দিকে উঠলো? তুই এত সকালে, তাও আবার একবারে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে? হবে না আবার? অবশ্য বিয়ের পর পর আমিও এমন তাড়াতাড়ি ব্রেকফাস্ট টেবিলে চলে আসতাম। ওই 9 দিন, পুরানা হলে কয়দিন। সবাই তো তোমার মতো। না ভাবি, আসলে আজকে একটা প্রজেক্টের কাজে একটু গাজীপুর যেতে হবে, তাই সকাল সকাল রওনা দিতে হবে। সে কি কথা, বিয়ের পর দিনে গাজীপুর যাবে মানে? সন্ধ্যার আগে ফেরত আসবো ভাবি। কিন্তু যাওয়ার দরকারটা কি? এসব কাজ পরে করলেও তো হয়। আরে ছুটির জন্যই তো ভাবি। এই প্রজেক্টটা করে আসলে
কিছুদিন ছুটি নিতে পারবো। অনন্যা, তুমি কিছু বলছো না যে? আমি কি বলবো ভাবি? কি আবার বলবে মানে? বিয়ের পর দিন এসব করে বেড়াবে আর তুমি কিচ্ছু বলবে না? যাক না ভাবি, নিশ্চয় জরুরি কিছুই হবে। শোনো, ভালো কথা বলি, এখন থেকে শক্ত হয়ে যাও। মাথায় তুললে কিন্তু পরে মাথার উপরে নাচানাচি করবে। সবাই তো তোমার মতো। শোনো অনন্যা, সংসার করতে হলে একটু ছাড় দিতে হয়। ও ছাড় শুধু মেয়েরাই দিবে আর ওনারা যা ইচ্ছে তাই করে বেড়াবে, তাই না? যা ইচ্ছে তাই করা, লাইনটা শুনলেই এখন আকাশের চাঁদ চাঁদ মনে হয়। খালি দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। কি বললে তুমি? কেন, আমি কি তোমাকে কোনো কিছু করতে কখনো নিষেধ করেছি? এই রাকিব, বল তুই। আহা ভাইয়া ভাবি, কি যে করো না তোমরা। খুব ভালো যাচ্ছিল সবকিছু। চারজনের এই সংসারে কোনো কিছুর অভাব নেই, সুখেরও। মোহিত আর রাকিবের বাবা ছিলেন সেই সময়কার ইউনিভার্সিটির প্রফেসর। বেশ বিত্তশালী পরিবার তারা। তবে বাবার কোনো হাওয়াই লাগেনি রাকিবের। সে নাটক, সিনেমা, শর্ট ফিল্ম এগুলো নিয়েই ব্যস্ত। কিন্তু মোহিত যেন তার বাবার প্রতিচ্ছবি। ব্যক্তিগত জীবনেও রাকিবকে কখনো সে বাবার অভাব অনুভব করতে দেয়নি। অনন্যা রিমির সম্পর্ক চমৎকার, কিন্তু জীবনের যে কোনো মোড়ে এসে কুয়াশা ঢেকে দিতে পারে রোদকে। সব কিছু হয়ে উঠতে পারে ধোঁয়াশা। এই পরিবারের ভাগ্যেও কি তাদের সেদিকে এগিয়ে নিয়ে যাবে? কি ব্যাপার, কোথায় গেলে? ভাবি গোসলে গেছে ভাইয়া, কিছু লাগবে? বাইরে যে আজকে গরম। রাকিব ফিরেছে? না, ও তো এখনো আসেনি। ছেলেটা কি যে করে না। ফোন করেছিলাম, ফোনও ধরলো না। আচ্ছা, আমি ফোন করে দেখছি। ঠিক আছে, আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। ঠিক আছে, তোমার ভাবি বের হলে একটু আসতে বলো তো। তুমিও এসো, আমার একটু জরুরি কথা আছে। কোনো সমস্যা হয়েছে? না না, তেমন কিছু না। আর আমি রাকিবকে ফোন করছি, ওকেও আসতে বলছি। আমার তো টেনশন হচ্ছে ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? না না, তেমন কোনো সমস্যা হয়নি। তুমি যাও, তোমার ভাবিকে নিয়ে তারপর এসো। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ রাকিব, কি ব্যাপার, কোথায় তুমি? কতক্ষণ লাগবে? ও আচ্ছা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো, আমার একটু জরুরি কথা আছে। না না, তেমন কোনো সমস্যা না, তুমি আসো তারপর বলছি। বাহ, পাকোড়াগুলো তো খুব মজা হয়েছে। অনন্যা, এবার থেকে তাহলে রান্নাঘর থেকে আমার ছুটি। হ্যাঁ ভাবি, আপনি তো অনেক করলেন, আর কত, এখন আপনি রেস্ট নেন। আমার আর রেস্ট? আচ্ছা, তুমি আজকে সবাইকে ডেকে কিসের আলোচনা সভা বসিয়েছো বলো তো? হয়েছেটা কি? বলছি। ভাইয়া কোনো সমস্যা? না, ঠিক সমস্যা না, একটা খুশির খবর আছে। কিন্তু ব্যাপারটা আসলে খুশির নাকি সেটাও বুঝতে পারছি না। কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো? হয়েছেটা কি বলো? আমার প্রমোশন হয়েছে। কি বলছেন ভাইয়া? এটা তো উইদাউট এনি কনফিউশন একটা খুশির খবর। কংগ্রাচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস ভাইয়া, আই এম সো হ্যাপি ফর ইউ। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি খুশি হওনি? হ্যাঁ, তা তো হয়েছি, কিন্তু একটা ঝামেলা আছে। এর মধ্যে আবার ঝামেলার কি হলো? ঝামেলাটা হলো আমার ট্রান্সফার হয়ে গেছে, মানে আমাকে চিটাগাং যেতে হবে। কি বলছো? চিটাগাং? এত দূরে? হ্যাঁ। সে একটা ব্যবস্থা হয়ে যাবে, এখন প্রমোশন হয়েছে, সেটা সেলিব্রেট করা উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে 10 দিনের সময় দিয়েছে, 10 দিন পরই যেতে হবে। চিটাগাং অফিসের সব দায়িত্ব আমার। এখন কিভাবে যে কি করব। তুমি কিছু ভেবেছো? দেখো রাকিব, তোমরা তো নতুন বিয়ে করেছো, তোমাদের নিজেদেরও সময় দরকার। আমাদের এসব ঝামেলার মধ্যে তোমাদের পড়ার দরকার নেই। আমি না হয় রিমিকা নিয়ে চিটাগাং চলে যাই, ওখানে একটা ব্যবস্থা হয়ে যাবে। অফিস থেকে একটা ফ্ল্যাটের ব্যবস্থাও করে দেবে।
এটা তুমি কি বলছো ভাইয়া? তুমি তো কোনোদিন আমাকে রেখে কোথাও যাওনি। তুমি এই কথা কিভাবে বললে? ও তো ঠিকই বলেছে, এখন তোমার আলাদা সংসার হয়েছে, সেদিকে তো তোমার লক্ষ্য রাখতে হবে। ছি ছি ভাবি, আপনি এটা কি বলছেন? বিয়ে হয়েছে তাতে কি? তাই বলে আমাদেরকে পর করে দিচ্ছেন? আরে না না, তেমন কিছু না। কোনো কথা হবে না, আমরা সবাই মিলে চিটাগাং যাব। কি বলিস? তোর এখানে কাজবাজ আছে, তাছাড়া অনন্যাও চাকরির ট্রাই করছে, তোরা কিভাবে যাবি? ওসব নিয়ে ভাবতে হবে না ভাইয়া, আমি আমার কাজ ওখানে গিয়েও করতে পারি। আমার তো আর তোমার মতো ধরা বাঁধা চাকরি নেই। তোমরা সত্যিই যাবে? না, মিথ্যা। যাব ভাবি, অবশ্যই যাব। এখন অবশ্য সেলিব্রেট করা যায়। তুমি যে কি করো না ভাইয়া, এই একটা বিষয় নিয়ে তুমি এত টেনশন করছিলে। না, তোকে তো একা কোথাও ছাড়িনি, তাই ভাবছিলাম আমরা চলে গেলে। যাই হোক, বাদ দে, এই বাড়িটার বাইরে তাহলে টুলেট ঝুলিয়ে দিই। সেটাই করো। আর চিটাগং গিয়ে কোথায় থাকবে? আরে ভাবি, তুমি ভুলে গেলে কি? চিটাগাং এ আমাদের একটা বাগান বাড়ি আছে না? ও হ্যাঁ, কিন্তু তোমার ভাইয়া তো বলেছিল ওখানে কিসের একটা অফিস ভাড়া দিয়েছে। অফিস? কিসের অফিস ভাইয়া? না মানে অফিস অফিস একটা দিয়েছিলাম, পরে ওরা চলে গেছে। চলে গেছে? আমি তো কিছুদিন আগে তোমাকে বলছিলাম ওখানে কিছুদিন গিয়ে থেকে আসার কথা, তুমি বললে যে ওখানে অফিস আছে। ওই তো, তারপরেই ওরা চলে গেছে। কিন্তু আহা ভাবি, বাদ দাও তো। আমি তাহলে আজই ওখানে ফোন করে দিচ্ছি, ওখানে বাড়িটা যেন রং টং করিয়ে দেয়। কিন্তু আমি বলছি ওখানে যাওয়ার দরকার কি? মানে অফিস থেকে আমাকে তো একটা ফ্ল্যাট দিতে চাইছেই। কি বলো ভাইয়া, নিজেদের এত বড় বাড়ি থাকতে ফ্ল্যাটে থাকবো কেন? হ্যাঁ সেটাই তো। রাকিব, তুমি ফোন করে বলে দাও তো। অনন্যা, তুমি কাল সকাল সকাল রেডি হয়ে নিও, আমরা শপিং এ যাব, অনেক কিছু কিনতে হবে। আচ্ছা ভাবি। পুরো মার্কেট তো কিনে ফেললাম ভাবি, আর কত শপিং করবেন? ওই বাড়িটা কত বড় জানো? বিশাল বাগান বাড়ি। আমার শ্বশুর খুব শখ করে বাড়িটা বানিয়েছিল, একেবারে জমিদার বাড়ির মতো। ওয়াও, আমার এরকম ড্রিম ছিল এমন একটা বাগান বাড়িতে থাকবো। আর ছাদটা যা সুন্দর না, পাশেই একটু দূরেই সমুদ্র, ছাদে দাঁড়ালেই সমুদ্র দেখা যায়। উফ, কবে যে যাব, আমার তো শুনেই ধৈর্য থাকছে না। আমাদের বিয়ের পরেই তোমার ভাইয়া এখানে আমাকে নিয়ে এসেছিল, অনেক দিন ছিলাম। আমার তো আসতেই ইচ্ছে করছিল না, ওখানে থাকতেই আমি প্রথম কনসিভ করি। আপনি কনসিভ করেছিলেন ভাবি? হ্যাঁ, কিন্তু ওই বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এরপর আর আমি কখন ওখানে যাইনি। ও আচ্ছা। যাকগে, বাদ দাও, চলো এগুলো গাড়িতে রেখে আসি, এসে বাকি শপিং করতে হবে। এগুলো নিয়ে ঘুরতে ঘুরতে হাত ব্যথা হয়ে গেল। হ্যাঁ ভাবি, চলেন। এই সবকিছু নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু নিয়ে নিয়েছে। আমি বলছিলাম কি, আমরা ওখানে না থেকে আমার অফিসের ফ্ল্যাটটাতেই তো থাকতে পারি। কেন? নিজেদের এত চমৎকার একটা বাড়ি থাকতে অফিসের ফ্ল্যাটে কেন থাকতে হবে? না মানে ভাবছিলাম ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিব, ওরা একটা শপিং মল করতে চায়। কি বলো তুমি? তোমার বাবার শেষ চিহ্ন না ওটা? তুমি তো বলতে। না সেটা ঠিক আছে, কিন্তু আর কতদিন? তাছাড়া সংসার বড় হয়েছে, টাকা পয়সারও তো দরকার। কি যে তুমি বলো না, সংসারটা কি থেমে আছে নাকি? ভালোই তো চলছে, আমাদের তো কোনো কিছুরই অভাব নেই। সেটা ঠিক আছে, কিন্তু আচ্ছা সমস্যাটা কি বলো তো? তুমি সেই শুরু থেকে দেখছি কেমন কেমন করছো। না আসলে নতুন জায়গা তো, অফিসেও এত বড় একটা রেসপন্সিবিলিটি, সব মিলিয়ে একটু টেনশন হচ্ছে। টেনশন করার কিচ্ছু নেই, তোমাকে তো আর একা যেতে হচ্ছে না, আমরা সবাই তো যাচ্ছি তোমার সাথে। সবকিছু ঠিক থাকলেই ভালো। চিটাগাং শহর থেকে বেশ খানিকটা ভেতরে, প্রায় পতেঙ্গার কাছাকাছি, বিশাল বড় একটা বাগান বাড়ি।
দেখলে খুব সহজেই যে কেউ ভাববে আগেকার কোনো রাজবাড়ি। মোহিতের বাবা অনেক শখ করে এই বাড়িটা বানিয়েছিলেন। উনি প্রায় এখানে এসে থাকতেন এবং চলে যাওয়ার সময় তিনি তার ছেলেদের বলেছিলেন এই বাড়িটা যেন কখনো বিক্রি না করে। বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকলো মোহিত, রাকিব, অনন্যা আর রিমি। রিমি এই বাড়িতে আগেও এসেছে, কিন্তু অনন্যা এই প্রথমবার এলো। বাড়িটা দেখে সে অবাক হয়ে তাকিয়েছিল। বাড়িটার মধ্যে একটা ঘোর আছে, পাশ থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। সব মিলিয়ে খুব ভালো লেগে গেল তার। এখান থেকে মোহিতের অফিসও খুব বেশি দূরে না। সব মিলিয়ে এখানে সেটেল হওয়ার কথা চিন্তা করলো তারা। এত বড় একটা বাড়ি। পৌঁছে একটু বিশ্রাম নিয়েই গোছগাছ শুরু করে দিল তারা। আচ্ছা ভাবি, আপনি এই থামো তো। কি হলো? আচ্ছা, কি আপনি আপনি লাগিয়ে রেখেছো বলো তো? তুমি আপনি বলো কেন আমাকে? না ভাবি, এমনি। রাকিব মাঝে মাঝে বলে। রাকিবের ব্যাপারটা কিন্তু অন্য। ওর মা বাবাকে সবসময় আপনি বলতো, তাই বলে। তুমি কেন বলো? ঠিক আছে ভাবি, আর বলবো না। এত তাড়াতাড়ি যদি বুড়ি বানিয়ে দাও তাহলে তো দুদিন পর লাঠি ভর দিয়ে চলতে হবে। না না ভাবি, এমন কিছু না। আচ্ছা, কি যেন বলছিলে? না, বলছিলাম কি, এত বড় বাড়ি, ভাইয়া তো সারাদিন অফিসে থাকবে, আর রাকিবের তো কোনো ঠিক ঠিকানাই নেই। আমরা দুইজন এত বড় বাড়িতে একাই থাকবো? এটা তো ভাবিনি। আমি বলছিলাম কি, বাড়িতে একটা লোক রেখে দিলে ভালো হতো না? তাহলে হাতের কাজগুলোতে একটু হেল্প করতে পারতো, আর রাতে আমাদের সাথেই থাকলো। হ্যাঁ, এটা অবশ্য তুমি ভালো বলেছ, কিন্তু এখানে তো কাউকে চিনি না। এমন লোক কোথায় পাবো বলো তো? অবশ্য বাড়ির গেটে যে দারোয়ান আছে উনাকে বলা যায়, উনি হয়তো খোঁজ খবর দিতে পারবেন। এদিকটা মোটামুটি গোছানো হয়ে গেছে। চলো ভাবি, একটু চা খেয়ে নিই, তারপর বেডরুমগুলো গুছিয়ে ফেলবো। চলো বাড়ি গিয়ে গার্ডেনে বসি। হ্যাঁ চলো। জায়গাটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আসলে আমি তো ঢাকায় বড় হয়েছি, এরকম পরিবেশে কখনো থাকিনি। আমার কত ইচ্ছা ছিল এমন একটা জায়গায় থাকবো। বাহ, তুমি তো চা বেশ ভালো বানাও। থ্যাংক ইউ ভাবি। ম্যাডাম, কি আপনি? শুনলাম আপনারা নতুন এসেছেন। আপনাদের বাড়িতে কি কাজের লোক লাগবে? হ্যাঁ, তা লাগবে, কিন্তু আপনি খবর পেলেন কার কাছে? আমরা তো কালই এসেছি। সারাটা জীবন কাটায় দিলাম এই এলাকায়। কে কখন আসছে, কার কি লাগবে, এগুলো আমাকে বলা লাগবে না। ও আচ্ছা, আপনি নিজেই কাজ করবেন? জি হ্যাঁ। কিন্তু আপনার তো অনেক বয়স, কাজ করবেন কিভাবে? বয়স বাড়লে কি আর পেটের ক্ষুধা কমে? কাজ তো করতেই হবে। আচ্ছা, আপনি কি কি কাজ করতে পারবেন? সব কাজই করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কাল থেকে চলে আসেন। আপনার বাসা কোথায়? আমার কোনো বাসা নাই। মানে আপনি থাকেন কোথায়? ঢালের ওই পারে একটা গির্জা আছে, ওখানেই থাকি। ও, আপনি খ্রিস্টান? জি হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, আপনি তাহলে কাপড় চোপড় নিয়ে চলে আসেন, আপনি এখানেই থাকবেন। আচ্ছা ঠিক আছে। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. আজ সারাদিন যা ধকল গেল না, এত বড় একটা বাড়ি, গোছ কাজ। এত কিছু একা করার দরকার কি ছিল? একা কোথায়, অনন্যা তো আছে, ও বেচারিও অনেক কাজ করেছে আজকে। না, আমি বলছিলাম একটা কাজের লোক রাখার কথা। দেখি খোঁজ খবর নিয়ে। তোমার আর খোঁজ খবর নিতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। মানে কিসের ব্যবস্থা? আমি একটা কাজের লোক রেখেছি। কাজের লোক? তুমি কাজের লোক কোথায় পেলে? আরে পেয়েছি, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তো।
তুমি পারো। তোমার অফিস কেমন গেল? আরে অফিসে প্রচুর চাপ, প্রমোশন মানেই রেসপন্সিবিলিটি। তা তো থাকবেই। কাল আবার সকাল সকাল যেতে হবে। গুড নাইট। গুড নাইট। মোহিত, এই মোহিত, আরে কোথায় গেল মোহিত? এত রাতে কিসের চিৎকার? এত জোরে কে চিৎকার করছে? মোহিত, এই মোহিত, কোথায় তুমি? কি দেয়ালগুলো আমার চেপে আসছে কেন? কি হচ্ছে এসব? কি হচ্ছে? মোহিত, মোহিত তুমি কোথায়? মোহিত বাঁচাও আমাকে। মোহিত, মোহিত, কি অদ্ভুত স্বপ্ন! এমন স্বপ্ন তো আমি কোনোদিন দেখিনি। এই উঠো। কি হলো? ভাইয়া ভাবি ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছে, চলো। উফ, আমি কি চাকরি করি? এসব সকালে ওঠার প্যারাই আমি জীবনে চাকরি করলাম না, আর তুমি সেই প্যারাই দিচ্ছ। খুব ভালো হয়েছে, এখন ওঠো, নাস্তা করে এসে আবার ঘুমিও। আচ্ছা যাও, আমি উঠছি। উঠছি বলে 2 ঘন্টায় তোমার আর কোনো খবর থাকে না। তুমি এখনই উঠো। উঠো তো, সে কখন ডেকে চা রেখে গেছি, চা ঠান্ডা হয়ে গেছে, তোমার আর ওঠা হয়নি। উঠছি বাবা, যাও তো। তুমি আমাকে এভাবে বললে কেন? কিভাবে বললাম? কাল সারা রাত একটা প্রোগ্রামের ডিজাইন করছি, আর তুমি সকালে উঠে আমাকে ঘুম থেকে তুলছো। তাই বলে তুমি আমাকে এভাবে বলবে? আমি তো খারাপ কিছু বলিনি। খারাপ কিছু বলবে কেন? ঘুমটা তো নষ্ট করে ফেললাম। এখন আমি তোমার ঘুম নষ্ট করি? দেখো, সারা জীবন আমি এভাবে চলেছি, আর আমাদের তো পারিবারিক বিয়ে না, তুমি সবই জানতে। এখন কেন আমাকে চেঞ্জ করার চেষ্টা করছো? কারণ আমি ভেবেছিলাম বিয়ের পর মানুষের অনেক কিছু চেঞ্জ হয়। আমিও চেঞ্জ হয়েছি। আমি তোমার জন্য চাকরি করিনি, আমার কত ভালো জায়গা থেকে অফার এসেছিল। কিন্তু আমি তো তোমাকে নিষেধ করিনি। সেটাই, তুমি কিছুতেই নিষেধ করো না। সব দোষ আমার, আমাকে মাফ করো। তোমার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবেই চলো তুমি। আরে অনন্যা, অনন্যা শোনো। দূর। গুড মর্নিং অনন্যা। গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং ভাবি। আসো আসো, বসো। কি ব্যাপার অনন্যা, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কই কিছু হয়নি তো ভাবি, রাতে একটু ঘুম কম হয়েছে তো। ওই গাধাটা কোথায়? এখনো ঘুমোচ্ছে না? হ্যাঁ ভাইয়া, সারা রাত জেগে অনেক কাজ করেছে তো, ঘুমোচ্ছে। আগেই বলেছিলাম 9 দিন পুরনো হলে কয়দিন। আর বলো না, এই সকালে ঘুম থেকে উঠানোর জন্য আমি কত পায়তারা করেছি, কোনো লাভ নেই। ওর কত ভালো ভালো জায়গা থেকে জবের অফার এসেছিল, এই সকালে ঘুম থেকে ওঠার জন্যই আর চাকরিটাই করতে পারলো না। অবশ্য একদিক দিয়ে ভালোই করেছে, চাকরি মানেই জীবন ধ্বংস। ওকে ছোটবেলা থেকেই দেখতাম সিনেমা টিনেমা নিয়ে বেশ মাতামাতি, তাই আমিই বললাম আমাদের তো কম কিছু নেই, তুই যেটা চাস সেটাই কর। নিজের বাবা মাও এত করে না ভাইয়া, আপনারা ওর জন্য যা করেছেন। ও অবশ্য সবসময় আমাকে আপনাদের কথা বলতো। ওর আর বলা। শোনো অনন্যা, তোমাকে একটা কথা বলি, রাকিবকে আমি একেবারে কোলে পিঠে করে বড় করেছি। আমি যখন তোমার ভাইয়াকে বিয়ে করে এখানে আসি, তখন রাকিব অনেক ছোট, 5-6 বছর বয়স হবে। এর কিছুদিন পরেই আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা যান। এরপর থেকে রাকিবকে আমি একদিনও ওর বাবা মায়ের অভাব বুঝতে দেইনি। ওকে তো আমি চিনি, ওর রাগটা একটু বেশি, একটু পাগলাটে, কিন্তু ওর মনটা না অনেক ভালো। তুমি একটু সামলে নিও। ঠিক আছে, তোমরা মিটিং চালিয়ে যাও,
আমার অফিস লেট হয়ে যাচ্ছে, আমি আসি। আচ্ছা দুপুরে কি খাবে সেটা বলে গেলে না যে? তোমাকে কতবার বলেছি লাঞ্চ পাঠানোর দরকার নেই, আমি অফিসে খেয়ে নিব। কেন অফিসে খেয়ে নিবে? আমার রান্না তোমার আর ভালো লাগে না, না? সেটা তো বললেই পারো। আহা ভাইয়া, কেন আপনি ভাবিকে শুধু শুধু রাগিয়ে দেন? আপনাকে লাঞ্চ পাঠানোর পরই ভাবি নিজে খায়। আমি জানি, এমনিই বলছিলাম। তোমার যা ভালো লাগে তাই রান্না করে রেখো, আমি লাঞ্চের সময় ড্রাইভারকে পাঠিয়ে দিব। তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। আসি অনন্যা, আসি তাহলে। জি ভাইয়া। ভাবছি আজ একটু পরে বাইরে যাব, এদিকে নাকি বেশ ভালো শুটকি পাওয়া যায়। তুমি শুটকি খাও তো অনন্যা? হ্যাঁ হ্যাঁ ভাবি, শুটকি বেশি করে ঝাল দিয়ে ভুনা করলে আমি 2 প্লেট ভাত খেতে পারি। যাক, আমি ভাবছিলাম তুমি শুটকি খাও না। শুটকি যে আমার কি ভালো লাগে। আচ্ছা ভাবি, কাজ করার লোকটা আসলো না যে? ও সেটাই তো, এটা তো মাথায় নেই। তাকে তো বলেছি সকাল সকালে চলে আসতে। ওই তো চলে এসেছে। আসতে একটু দেরি হয়ে গেল। না না, কোনো সমস্যা নেই, আপনি কিছুক্ষণ রেস্ট নেন। তার দরকার নাই, কাজ কি আছে বলেন। ও আচ্ছা, অনন্যা, রাকিব নাস্তা করেছে? না ভাবি। আচ্ছা, আপনি তাহলে নাস্তার টেবিলে নাস্তাটা রেডি করে ফেলেন। জি আচ্ছা। অনন্যা, ও যেহেতু চলে এসছে, আমাদের আর কাজ টাজ নেই। চাটা শেষ করে চলো আমরা বাইরে যাই। হ্যাঁ ভাবি, চলেন। রাতের খাবার দেয়া হয়েছে, খেয়ে নিলে ভালো হয়। একটু পর খাই, একটা ভালো স্ক্রিপ্ট পাইছি। ঠিক আছে, ঢেকে রাখতে বলছি। তুমি খেয়েছো? সেই খবর তোমার না নিলেও চলবে। তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? না। তাহলে এভাবে কথা বলছো যে? কিভাবে বলছি? সবসময় যেভাবে বলি সেভাবেই বলছি। কেন এমন করছো? একটা ইস্যুকে এতদূর টেনে নিয়ে আসার কি দরকার? আমার এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমি একটু ছাদে যাব। এখন আবার ছাদে যাওয়ার দরকার কি? পৃথিবীতে সবকিছু দরকারই করতে হয় এমন কোনো কথা আছে? তোমার কাজ শেষ হলে খেয়ে নিও। অনন্যা, অনন্যা শোনো, আমি সরি তো, শোনো। হ্যালো। হ্যাঁ মা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? না মা, ও তো ব্যস্ত থাকে সারাদিন ওর কাজ নিয়ে, এখন আর ঢাকা যাওয়া হবে না। মা, আমি তোমাকে একটু পর ফোন করছি। না না না, কিছু হয়নি, আমি একটু পরে ফোন দিই। এ কি, এত রাতে চিৎকার করছে কে? কে কে ওখানে? কি হচ্ছে সব? আমি কিছু বুঝতে পারছি না। রাকিব, রাকিবকে ডাক দে। রাকিব, রাকিব! না, নিচে গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। এ কি, সিঁড়ির দেয়ালগুলো এমন চেপে আসছে কেন? এসব এসব কি হচ্ছে? রাকিব, 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 আমাকে বাঁচাও! রাকিব, রাকিব, রাকিব! রাকিব, রাকিব, এ কি? আমি ছাদে, ফোন ফোন কোথায় আমার? রাত 2টা বাজে, আমি 2টো
পর্যন্ত এখানে এভাবে, তাহলে ওই সিঁড়ি। ম্যাডাম। আপনি? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আপনি এত রাতে এখানে কি করছেন? না, মনে হলো আপনার কোনো সমস্যা। না, আমার কোনো সমস্যা হয়নি। দোলনায় বসেছিলাম, চোখ লেগে গিয়েছিল। ও আচ্ছা, আর কোনো সমস্যা হয় নাই? আপনি এভাবে জিজ্ঞেস করছেন কেন? না, এত রাতে ছাদে থাকা ভালো না, ঘরে চলে যান। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি নিজের ঘরে যান। আচ্ছা। আর শোনেন, এত রাতে বাড়িতে হাঁটাহাঁটি করবেন না। ঠিক আছে। গুড মর্নিং। আজ কি মনে করে এত সকালে উঠেছো? ভাবলাম আমি আজকে তোমার জন্য চা করে আনবো। তার প্রয়োজন নেই, আমার নিজের টেক কেয়ার আমি নিজে করতে পারি। আমি জানি তো তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু আর কতক্ষণ রেগে থাকবে? আচ্ছা, কাল রাতে যে আমি ছাদে গেলাম, 2টা বেজে গেছে, আমি আসছি না। তুমি একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করলে না? ওপরে না হয় নাই গেলে, আমি সেটা এক্সপেক্টও করি না তোমার থেকে, কিন্তু একবার ফোন করে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? আমি তো ভাবছিলাম তুমি একটু একা থাকতে চাও, তোমাকে হয়তো একটু সময় দেওয়া দরকার, তাই আর আমি। একটু সময় রাকিব? রাত 11টা থেকে 2টা পর্যন্ত একটু সময়? বিয়ের আগে তো 24 ঘন্টায় ঘুম ছাড়া 1 ঘন্টা পর পর খোঁজ না নিলে অস্থির হয়ে যেতে, এখন সব শেষ। তুমি কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ অনন্যা? আমি ঠিক দিকেই নিচ্ছি। বিয়ের মাত্র 6 মাস হয়েছে, তাতেই সবকিছু বদলে গেল। আমার তো কাল রাতে একটা প্রবলেমও হতে পারতো। প্রবলেম? নিজেদের বাড়ির ছাদে গেছো, কি প্রবলেম হবে? কি উল্টাপাল্টা বলছো তুমি? একটা মানুষের যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে। আমি তোমাকে কাল রাতে কতবার চিৎকার করে ডেকেছি, তুমি শোনোনি? আমাকে ডেকেছো? কখন? আমি সত্যি শুনিনি। তুমি ঠিকই শুনেছো, ইচ্ছে করে যাওনি। কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? তুমি ডাকলে আমি যাবো না কেন? তোমার কি মাথা ঠিক আছে? আমার সবই ঠিক আছে, তুমি বদলে গেছো। আমি যত চেষ্টা করছি সম্পর্কটাকে নরমাল করার, তুমি তত জটিল করছো অনন্যা। এভাবে হয় না। হ্যাঁ, এভাবে হয় না। তুমি যা যা করছো এসব তোমার ওই সিনেমায় ভালো লাগে, রিয়েল লাইফে নয়। যাই হোক, ভাইয়া ভাবি হয়তো ওয়েট করছে খাবার টেবিলে, চলে এসো। অন্তত এতটুকু বোঝার চেষ্টা করো, এতে তাদের ভালো লাগে। রাকিব বের হয়ে গেছে? হ্যাঁ ভাবি, কিসের যেন শুটিং আছে ওর। ও আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন অনন্যা? কোনো সমস্যা হয়েছে? না ভাবি, ঠিক সমস্যা না, আমি আসলে বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? কাল রাতে আমি ছাদে গিয়েছিলাম, সেখানে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি হয়েছে? আমি মার সাথে কথা বলছিলাম ফোনে, হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনলাম। চিৎকারটা এত বেড়ে যাচ্ছিল, আমি সহ্যই করতে পারছিলাম না। এত রাতে কোন মেয়ে চিৎকার করবে? জানি না ভাবি, আমি রাকিবকে ডাকার জন্য নিচে যাচ্ছিলাম, সিঁড়িতে আসার পর দেখলাম সিঁড়ির দেয়ালগুলো সব চেপে আসছে। মানে দেয়ালগুলো এমন ভাবে চেপে আসছে, আমার মনে হচ্ছিল আমি মরেই যাব। তারপর আমি আর কিছুই বলতে পারি না। কতক্ষণ পর জানি না, আমি উঠে দেখি আমি ছাদে ওই দোলনাতেই বসে আছি যেখানে বসেছিলাম। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম নাকি কিছু বুঝতে পারছি না ভাবি। জানো, ঠিক এরকম একটা স্বপ্ন না আমি পরশুদিন দেখেছি। কি বলো? হ্যাঁ, আমার ঘরেই হুট করে একটা চিৎকার শুনলাম, তারপর দেখলাম ঘরের দেয়ালগুলো সব চেপে আসছে। আমি তোমার ভাইয়াকে ডেকেছি, কিন্তু সেও দেখি পাশে নেই। এরপর হুট করে চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। এরকম স্বপ্ন আমরা পরপর 2 দিন দেখলাম, ব্যাপারটা একটু অদ্ভুত না ভাবি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম হয়তো নতুন জায়গায় এসেছি তাই এরকম স্বপ্ন দেখছি, কিন্তু তুমিও দেখছো, এটা অনেক অদ্ভুত। আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার? তোমাকে বলেছিলাম না আমার বিয়ের পর আমি এখানে এসেছিলাম, তখন আমি কনসিভ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ,
ওই সময়ও আমি ঠিক এরকম স্বপ্ন প্রায় প্রত্যেক দিন দেখতাম। সামথিং ইজ রং। আচ্ছা, আর কিছুদিন যাক, দেখি কি হয়। অনন্যা, ড্রাইভার এসছে। তোমার ভাইয়ার লাঞ্চটা একটু দিয়ে দিবে? আমি রেডি করে রেখেছি। আমি গোসলে যাচ্ছি তো। হ্যাঁ ভাবি, তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। এই কি কান্নার শব্দ? কি কান্না করছে? কে কে ওখানে? আমি আমি কে? দেখতে চাস? কে কে তুমি? এই যে, এইদিকে তাকা, আয়নার দিকে। এ কি বুয়া, আপনি? হ্যাঁ ম্যাডাম, বড় ম্যাডামের চিল্লানি শুনলাম, তাই আসলাম। ভাবি, ভাবি কোথায়? ভেতরে। ভাবি, ভাবি, ভাবি দরজা খোলো। কি হলো, তুমি কথা বলছো না কেন? ভাবি, দরজা ভেঙে ফেলতে হবে। এ কি ভাবি, ভাবি কি হয়েছে? ম্যাডাম, ম্যাডাম, হাত পা তো ঠান্ডা হয়ে গেছে। পানি, একটু পানি দাও তো চোখে মুখে। না না, আমি দেখতে চাই না। না ভাবি, ভাবি কি হয়েছে? ভাবি, না না। আপনি একটু ধরেন তো, রুমে নিয়ে চলেন। হ্যাঁ হ্যাঁ, চলেন। আপনি যান তো, একটু তেল গরম করে নিয়ে আসেন, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি আনছি এক্ষুনি। ভাবি, ভাবি, হ্যাঁ কি হয়েছে ভাবি? আমি দেখেছি, আমি দেখেছি। কি দেখেছো? তুমি না গোসল করতে গেলে? আমি গোসলই করছিলাম, হুট করে ওই কান্নার শব্দটা আবার শুনলাম। তারপর আমার সাথে কথা বলল। কি বলো ভাবি? কথা বললো? কি কথা বললো? একটা মেয়ে, আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম কে, আমাকে বলল আয়নার দিকে তাকাও। আমি যখন আয়নার দিকে তাকালাম তখন তখন কি ভাবি? কাকে দেখেছো? মেয়েটার পুরো শরীর কাটা ছেঁড়া, গায়ে কোনো কাপড় চোপড় নেই। দেখতে দেখতে মেয়েটার সারা শরীর গলে গলে পড়তে শুরু করেছে। কি যে বিভৎস! গরম তেল। আসার সময় শব্দ করে আসতে পারেন না? এমন হুট করে আসার মানেটা কি? আমি তো দরজা দিয়েই আসলাম, শব্দ করেই তো আসলাম। হয়েছে হয়েছে, রাখেন এখানে। আপনি যান, ডাক্তারকে একটা ফোন করেন। আচ্ছা। ভাবি, তুমি কি সত্যি এমন কিছু দেখেছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এমনও তো হতে পারে আমরা এসব নিয়ে সকাল থেকেই কথা বলছি, এসব নিয়ে তুমি অনেক বেশি ভাবছিলে, তাই এমন। না অনন্যা, আমি নিজের চোখে দেখেছি। এখন কি হবে ভাবি? আমার মনে হচ্ছে এই বাড়িতে অশুভ কিছু একটা আছে। রাকিবকে বললে তো বিশ্বাসই করবে না। হ্যাঁ, তোমার ভাইয়াকে বলেও লাভ নেই, শুনলে আরো উল্টো হাসবে। আমাদেরকে কিছু একটা করতে হবে। অনন্যা, অনন্যা, হ্যাঁ ভাবি, কোথায় গেলে? এই তো আমি উপরে। কি শুরু হলো বলো তো? এই রাতের বেলা কিসের ঝড় বৃষ্টি? ভাবি, মোমবাতিগুলো কোথায় রেখেছেন? সেটাই তো মনে করতে পারছি না। নতুন বাসা, কোথায় যে কি রেখেছি। আচ্ছা, আপনি একটু নিচে খুঁজে দেখেন, আমি উপরে দেখছি। আচ্ছা, বুয়াটা কোথায় গেল বলো তো? কি জানি ভাবি, কোনো সারা শব্দ তো পাচ্ছি না। আচ্ছা, তুমি আগে মোম খুঁজে দেখো।
আর শোনো, হ্যাঁ ভাবি। মোম খুঁজে পেলেই আগে জানালাগুলো আটকে দিও। যে ঝড় উঠেছে পানি ঢুকে সব নষ্ট হয়ে যাবে। আমি এদিকটাতে দেখছি। আচ্ছা। ভাবি, তুমি কে? কে ওখানে? আমি। কে তুমি? কেন এসেছিস তোরা এখানে? কে? কে তুমি? থাকিস না, যা তো, যা এখান থেকে, যা, চলে যা। আমরা কেন যাব? তুমি কে? কি নাম তোমার? এই বাড়ির দেয়ালে কান পাতলেই শুনতে পাবি আমাকে। আমি এখানেই মিশে আছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ, ভাবি, ভাবি কোথায় আপনি? ভাবি, আমি সহ্য করতে পারছি না, আমার কান ফেটে যাচ্ছে। ভাবি, ভাবি। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. আরে বৃষ্টি, আপনি? কি হয়েছে? কি হয়েছে অনন্যার? আমি তো বলতে পারি না, আমি তো চিৎকার শুনে দৌড়ে আসলাম। অনন্যা, অনন্যা, অনন্যা ওঠো। কি করব এখন আমি? ডাক্তারকে একটা খবর দেব? আগে আমার মোবাইলটা নিয়ে এসো তো। মুহিত, রাকিব একজনও বাড়িতে নেই। আচ্ছা। অনন্যা, এই অনন্যা, অনন্যা শুনতে পাচ্ছ? ওঠো। এই তো আমি। অনন্যা, এই অনন্যা, কি হয়েছে তোমার? ও ভাবি, ভাবি আমি কি দেখলাম? আমাকে বাঁচাও ভাবি, আমাকে মেরে ফেলবে। কি মেরে ফেলবে? কি হয়েছে অনন্যা? বলো, আমাকে বলো। মোবাইল। কতদিন বলেছি এমন বেড়ালের মতো চুপ করে আসবেন না। কথা কি কানে যায় না আপনার? আমি শব্দ করে চলতে পারি না। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা মোম খুঁজে হয়রান, আপনার কোনো পাত্তাই নেই। আমি তো উপরে ছিলাম, ছাদে। এই ঝড়ের মধ্যে আপনি ছাদে কি করছিলেন? কাপড় নিতে গেছিলাম। ভাবি থাক না। আপনি যান, নিচে টিএনটি ফোন থেকে ডাক্তারকে একটা ফোন দেন। আচ্ছা ঠিক আছে। অনন্যা, একটু উপরে ওঠার চেষ্টা করো। চলো, ঘরে চলো, ওঠো। ডাক্তারকে ফোন দিলাম, আসবে। ঠিক আছে, আপনি যান, আর মোম খুঁজে বের করে পুরো বাড়িতে মোম জ্বালিয়ে দিন। জি আচ্ছা। অনন্যা, বেশি খারাপ লাগছে? বুঝতে পারছি না ভাবি, শরীরটা খুব খারাপ লাগছে, খুব উইক লাগছে। ডাক্তারকে ফোন করেছি, আসছে। তোমার ভাইয়া রাকিব দুজনেই ঝড়ে আটকে গেছে, ঝড়টা একটু কমলেই চলে আসবে। ভাবি তুমি কোথাও যেও না, আমার খুব ভয় করছে। আরে না না, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি তোমার সাথে। কি ব্যাপার, তোমরা কোথায় ছিলে দুজন? আরে ভাবি, আমি তো আসছিলামই, হুট করে যে ঝড়টা উঠলো না। আমিও তো অফিসের গাড়িতেই ছিলাম, রাস্তায় গাছ ভেঙে পড়লো। যাই হোক, কি হয়েছে বলো তো? এত এমার্জেন্সি কিসের? ঝড় ওঠার পর থেকে বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, এই মাত্র আসলো। কি যে একটা অবস্থা। কেন, বাড়িতে মোমটম নেই? যে বাতাস উঠেছে, মোম কই উড়ে গিয়ে পড়েছে তার কি কোনো ঠিক আছে? ভাবি, অনন্যাকে দেখছি না, ও কোথায়?
সেটা বলার জন্যই তো এত ব্যস্ত হয়ে এতবার করে ফোন দিচ্ছি। ডাক্তার এসেছিল বাসায়। ডাক্তার? কি হয়েছে ভাবি? অনন্যা ঠিক আছে তো? এখন থেকে শুধু অনন্যার খোঁজ নিলে হবে না, দুজনেরই খোঁজ নিতে হবে। কি যে বলেন না ভাবি, আপনার খোঁজ তো আমি সবসময় নেই। আহা, আমি কি আমার কথা বলছি নাকি? আমাদের জুনিয়র রাকিবের কথা বলছি। জুনিয়র রাকিব মানে? মানে অনন্যা? হ্যাঁ, তুমি বাবা হচ্ছ রাকিব। সত্যি ভাবি? আমি আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি বাবা হচ্ছি। হ্যাঁ রে বাবা, তুমি বাবা হচ্ছ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। ভাবি অনন্যা কোথায়? ওর রুমেই আছে, যাও। হ্যাঁ ভাবি আমি আসছি। অনন্যা, আজও দেরি করে ফিরলে? আমি আর কখনো দেরি করে আসবো না, কখনো না। প্রত্যেকদিন সকালে তোমার আগে ঘুম থেকে উঠবো। তোমার কথা আর সাহারা মরুভূমিতে মরিচিকা একই। আমি আজ কত খুশি তুমি ভাবতেও পারবে না অনন্যা। আই এম সো 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 হ্যাপি। এখন থেকে তুমি যা বলবে তাই হবে। ওকে। এই মুহূর্তে আমার পা ব্যথা করছে। আই নিড আ ফুট ম্যাসাজ। শিওর। আরে কি করছো? আমি তো এমনিই বললাম, এসব কিচ্ছু করতে হবে না তোমাকে। চলো আজ তোমাকে বাইরে খেতে নিয়ে যাব। এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কোথায় যাবে? আরে বাইরে এখন বৃষ্টি নেই, চলো তো তুমি। শোনো, আমি তোমাকে যে বেগুনি শাড়িটা দিয়েছিলাম ওইটা পরবে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। একটা বাড়িতে একদিকে চলছে আনন্দ। এই সংসারে অনেক দিন ধরে কোনো নবজাতকের কান্না শোনা যায়নি। একদিকে সেটার উৎসব, ঠিক তার অপর দিকেই একটা কুয়াশাচ্ছন্ন অধ্যায়। কয়েকদিন ধরে রিমি আর অনন্যার সাথে যা হচ্ছে সেটা কি স্বাভাবিক কিছু? না। স্বপ্নে তারা যে দেখছে বাড়ির দেয়ালগুলো চেপে আসছে, সেই স্বপ্নগুলো কি নিছকই স্বপ্ন? স্বপ্নই মনে করতে পারত যদি সেই ঝড়ের রাতে অনন্যা সে গা হিম করে ওঠা কণ্ঠস্বর না শুনত। সে বলছে এই বাড়ির দেয়ালে মিশে আছে সে, কিন্তু কে সে? কি চায় সে? রিমি আর অনন্যা দুজনই ভূত প্রেতে বিশ্বাস করত। তাদের মনে হতে থাকলো দিন দিন যেন নিজের বাড়িতেই তারা বন্দী হয়ে যাচ্ছে। অনন্যা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সমস্যাগুলো যেন ঝড়ের বেগে বাড়তে লাগলো। ভাবি জানো, আমার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য আমি অন্য কোনো দুনিয়ায় চলে গেছি। অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বাড়ির দেয়ালগুলো একদম চেপে আসছে। চেহারাটা কি তুমি দেখেছিলে? হ্যাঁ ভাবি, কেমন যে চেহারা, মনে হচ্ছে সারা শরীর কেমন গলে গলে পড়ছে। আর ভাবি, সারা শরীরে কোনো কাপড় চোপড় নেই। হ্যাঁ হ্যাঁ, একদম মিলে যাচ্ছে। আমিও সেদিন আয়নায় ওকেই দেখেছিলাম, একদম এরকম। এখন কি হবে ভাবি? আচ্ছা, কোনো হুজুর টুজুর আনলে? কিচ্ছু হবে না। আপনি? আপনাকে আমি কতবার বুঝাবো, এভাবে হুটহাট করে আসবেন না। কি যেন বলছিলেন আপনি? বলছি, আপনাদের চা নাস্তা কিছু দেব? না না না, আপনি কিছু একটা বলছিলেন, কি হবে না না কি যেন? না না, কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমরা এখন কিছু খাবো না। আচ্ছা। ভাবি, আমার তো মনে হয় এই কৃষ্টিরও কোনো ঘাপলা আছে। ওনার চলন বলন একটু সন্দেহজনক। আচ্ছা যাই হোক, তোমার এই সময় তুমি এসব নিয়ে ভেবো না তো। তোমার এখন সবসময় হাসি খুশি থাকতে হবে। তুমি এসব নিয়ে একদম টেনশন করো না, আমি যা করার করছি। তুমি এটা রাখো। এটা কি ভাবি? এটা তাবিজ। এটা সাথে রাখলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাবি, তুমি এসবে বিশ্বাস করো? এসব কাজ করে, তুমি রাখো তো। এ কি, হাতে রাখলে যে, বেঁধে নাও। হ্যাঁ ভাবি, বাঁধছি। তুমি এখন রুমে গিয়ে একটু রেস্ট নাও। আচ্ছা। অনন্যা? হ্যাঁ ভাবি, আসো না। ঘুমাচ্ছ?
এই তো শুয়েছিলাম। আসো না, ভেতরে আসো। আচ্ছা, তোমাকে একটু আগে একটা তাবিজ দিয়েছি না? হ্যাঁ ভাবি, তুমি ভেবো না, আমি হাতে বেঁধে রেখেছি। খুলে ফেলো। কি বলো? তুমি না মাত্রই আমাকে বললা এটা যেন না খুলি, এখন আবার চাচ্ছ যে? আরে তোমাকে ভুলে আরেকটা দিয়েছি। তোমাকে যেটা দিতে চেয়েছি সেটা আমার ঘরেই আছে, আমি এনে দিচ্ছি। ও আচ্ছা, এই নাও। এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। তুমি? হ্যাঁ, আমি। তুমি এখানে কি চাও? তোর বাচ্চাটাকে খাবো। এসব কি বলছো তুমি? কে তুমি? আগেরবার ওরটাও খাইছি, তোরটাও খাবো। চলে যাও, চলে যাও এখান থেকে, যাও। এ কি, দেয়ালগুলো চেপে আসছে কেন? ভাবি, ভাবি আমাকে বাঁচাও, ভাবি, ভাবি। দে দে দে। ভাবি তুমি কোথায়? ভাবি বাঁচাও, কেউ আছো? ভাবি। অনন্যা, এ কি? আপনি কি করছেন এসব? সর! কি করছেন আপনি এসব? ভাবি, ভাবি আমাকে বাঁচাও। আপনি কি করছেন? সরেন এখান থেকে। প্রতিশোধ, প্রতিশোধ নিচ্ছি। কিসের প্রতিশোধ? কি চান আপনি? আমার মেয়ে চর্চা, ওর প্রতিশোধ। ও বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। ভাবি, ভাবি আমার কিচ্ছু হবে না, ও অজ্ঞান হয়ে গেছে। তুমি একটা কাজ করো, এই ঘরে একটা রশি আছে, সেটা নিয়ে আসো। জ্ঞান ফেরার আগে ওকে বেঁধে ফেলতে হবে। হ্যাঁ ভাবি, আমি আনছি। তোমার তাবিজটা কোথায় অনন্যা? তুমি তো এসে বললে খুলে দিতে। কি বলছো? আমি তো তোমার ঘরেই আসিনি। কি বলো? হ্যাঁ, তোমার চিৎকার শুনে আমি উপরে এসে দেখি তুমি চিৎকার করছো, আর বাইরে দাঁড়িয়েও হাসছে। আমি তখনই বুঝে ফেলেছি কি ঘটনা হচ্ছে এখানে। ও যেন কিসের প্রতিশোধ নেওয়ার কথা বলছিল, ওর কোন মেয়ের নাম বলছিল, কি যেন নাম বললো? চর্চা। হ্যাঁ ভাবি, এই নামটাই। আমি সেদিন যখন দেখেছি আমি জিজ্ঞেস করেছিলাম নাম কি, বলছিল চর্চা। আমি রাকিবকে ফোন করছি, ও আসছে। তোমার ভাইয়া তো ফোনই ধরছে না। জানো ভাবি, আমাকে এসে বলছিল আমার বাচ্চাটা নিতে এসেছে, আমার বাচ্চাটা নিয়ে যাবে। এসব অলক্ষণে কথা বলো না তো, কিচ্ছু হবে না। জানো ভাবি, ও আরো বলছিল তোমার বাচ্চাটাকে ও নষ্ট করেছে। কি কি বলছো তুমি অনন্যা? হ্যাঁ, আমার বাচ্চাটা? কিন্তু না ভাবি, কৃষ্টি সবকিছু জানে। রাকিব আসুক। ভাবি, অনন্যা, কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে রাকিব। কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? এ কি ভাবি, তুমি কাঁদছো কেন? আমি বলছি সব। ও মাই গড, এত কিছু হয়ে যাচ্ছে এই বাড়িতে, আমাকে কিছুই জানাওনি। আমরা ভেবেছি তুমি আর ভাইয়া হয়তো বিশ্বাসই করবে না। ভাইয়া কোথায়? এসেছে? না, ভাবি অনেকক্ষণ ধরেই ফোন করছে, ভাইয়া তো ফোনই ধরছে না। ওই মহিলা কোথায়? উপরের ঘরে।
ঠিক আছে, চলো। এই যে শুনছেন, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেওয়ার জন্য আপনাকে বাধা হয়নি। আপনি সোজাসুজি সব বলবেন নাকি আমি পুলিশকে খবর দেব? কি শুনতে চাস তুই? আপনার মেয়ে চর্যা, কি হয়েছে তার সাথে? কোথায় সে? শুনবি? শোন, আমার মেয়েটাকে নিয়ে আমি পাশে চার্চেই থাকতাম। আমার চর্চা যেমন গান করত, তেমন সুন্দর নাচ করত। আমার মেয়েটাকে সহজে চার্চের বাইরে আমি বেরই করতাম না। তখন একদিন মুহিত এখানে আসে। মোহিত মানে আমার হাজবেন্ড? চুপ কর তুই। নিজের স্বামী সামলায় রাখতে পারিস না? তোর কারণেই আজকে এত কিছু। কি বলছেন আপনি? ভদ্রভাবে কথা বলুন। না, বলবো না আমি। আমার অমন সুন্দর মেয়েটা। একদিন মুহিত আমাদের গির্জায় আসে। আমার মেয়েটাকে দেখে ওই জানোয়ারটার জিহ্বা লক লক করতে থাকে। আমার মেয়েটাকে নিয়ে আমি একা খুব কষ্টে থাকতাম। তারপর মুহিত এই বাড়িতে ওকে ডাকে চাকরি দেওয়ার কথা বলে। একদিন আমার খুব জ্বর, আমি না পেরে মেয়েটাকে একা পাঠাই কিছু সাহায্যের জন্য। কে জানতো ওই জানোয়ারটা আমার মেয়ের সাথে? এসেছো? জি। আরে বসো না। না, আমি বসবো না, প্রার্থনার সময় হয়ে যাচ্ছে, আমি চলে যাব। আসলে আমার মা খুব অসুস্থ, তাই পাঠালেন কিছু সাহায্যের জন্য। অবশ্যই। তা কত টাকা লাগবে তোমার বলো? না, তেমন কিছু না, শুধু ডাক্তারের ফিসটা আর ওষুধের জন্য যদি কিছু। ব্যাস এতটুকুই? এটার জন্য একদম ভাবতে হবে না। আচ্ছা, শুনেছি তুমি খুব সুন্দর গান করতে পারো, নাচও জানো, একটু দেখাও। না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাব। কোথায় যাবে? টাকা নিয়ে যাবে না? এ কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। চুপ, একদম চুপ, আমাকে ছাড়ুন। একদম চিৎকার করবি না। না, আমি এসব বিশ্বাস করি না। ভাইয়ার মতো একজন মানুষ এসব কোনোদিনও করবে না। এসব কি কি হচ্ছে? এখনো শেষ হয়নি, বাকিটা শোন। চর্চা? হ্যাঁ, আমি। এরপর আমাকে তোর ভাই টুকরো টুকরো করে নিচে একটা চুনের ড্রামের মধ্যে রেখে দেয়। 1 মাস পর্যন্ত আমার লাশটা ওখানে গলে পচে মিশে যায়। এরপর সেই চুনগুলো দিয়ে এই বাড়ির দেয়াল রং করে। ছি, আমার ভাইয়া কোনোদিন এসব করতে পারে না। পারে, ওর মতো একটা পিশাচ সব পারে। আমি কত বছর ধরে এই বাড়ির দেয়ালে দেয়ালে মিশে আছি। ওর বাচ্চাটাকে আমি খেয়েছি, তোরটাও খাবো। এই বংশ আমি নির্বংশ করে দেব। কি বাড়ির সব দেয়াল এমন চেপে আসছে কেন? আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে। চলো, তোমরা বের হও এক্ষুনি, যাও। তুমি? আমি কেরোসিনের বোতলটা নিয়ে আসছি, তোমরা বের হও, যাও যাও। রাকিব? হ্যাঁ, বৃষ্টি, উনি তো ভেতরেই আছে। এখন আর বাড়ির ভেতরে যাওয়া সম্ভব না। আমি যাব। কি বলছেন ভাবি? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আমার জন্য এসব হয়েছে। কি হচ্ছে সব? বাহ,
চলে এসেছো তাহলে? এ কি, বাড়িতে আগুন লাগলো কিভাবে? চিৎকারটা শুনে বুঝতে পারছো না? চর্যা? বাহ, হলুনি দেখছি। আমি ভেতরে যাচ্ছি, ফিরে এলে দেখা হবে। আমাকে আমাকে মাফ করে দাও রিমি, আমি আমি ইচ্ছে করে করিনি। তুমি মানুষ না মোহিত, তুমি একটা অমানুষ। তোমার জন্য একটা নির্দোষ জীবন চলে গেছে, আরেকটা যেতে দেব না আমি। তোমার পাপের প্রায়শ্চিত্ত আমিই করব। না, আমি আমি তোমার পায়ে পড়ি রিমি, তুমি এমন করো না। তুমি তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমাকে তোমরা সবাই মাফ করে দাও। রিমি কি পারবে মোহিতকে মাফ করতে? সেটা হয়তো রিমি নিজেও জানে না, হয়তো পারবে না, আবার হয়তো মাফ করে দিতেও পারে। বাড়িটা পুড়ে ছারখার হয়ে যায়, তার সাথে ছারখার হয়ে যায় চর্যা আর কৃষ্টিও। তারপর সেখানে নতুন করে বাড়ি করা হয়, ঠিক আগেরটার মতো। অনন্যার একটা ফুটফুটে মেয়ে হয়, মেয়েটা দেখতে ঠিক চর্যার মতো। Kuasha, brought to you by Igloo Ice Cream.